আজকের তারিখটা খুব অদ্ভুত, 12-12-24, অর্থাৎ 12 যোগ করলে হয় 24। দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তার আগে দেখব এই সপ্তাহের বড় খবর কি। লন্ডনে আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে শেখ হাসিনা, দর্শক সারিতে দলের কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি। শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও বিচার চলবে, আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে, ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। ভারতের আগ্রাসনের প্রতিবাদে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। ঢাকায় বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে মতপার্থক্য দূর করবে বললেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের মংডু, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার নিয়ন্ত্রণে। নাফ নদীর বাংলাদেশ অংশে টহল জোরদার করেছে বিজিবি, টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে, জেলা পরিষদ ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন করে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয়, আপিল বিভাগের রায়। এবার বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ হচ্ছে না, সারা দেশে হবে বিজয় মেলা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 2 জানুয়ারি, জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে এর মধ্যে সংশোধনের অনুরোধ নির্বাচন কমিশনের। ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়ার দিন চলে গেছে, মন্তব্য অর্থ উপদেষ্টার। এলসি খুলতে বিড়ম্বনা, চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি হচ্ছে কম, ভোগ্যপণ্য ছাড়াও নির্মাণ সামগ্রীর কাঁচামাল আমদানিও কমে গেছে। বাৎসরিক বেতন 15% বাড়ানো, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে ফের অশান্ত শিল্পাঞ্চল আশুলিয়া। খ্যাতিমান সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের মৃত্যু, কয়েক বছর ধরে ভুগছিলেন ক্যান্সারে। দর্শক, এই ছিল এই সপ্তাহের বড় খবর। এর মধ্যে কয়েকটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমরা আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহানকে। স্যার, স্বাগত। অনেক ধন্যবাদ আপনাকে। জি স্যার, আজকে শুরুটা করতে চাই পাপিয়া সারোয়ারকে দিয়ে। আজকেই মারা গেলেন এবং আপনাদেরই সমসাময়িক। আমাদের সমসাময়িক। তার সাথে আপনার কোনো স্মৃতি আছে? আমার সাথে তার একেবারে প্রত্যক্ষভাবে স্মৃতি নেই। প্রথমত বলে নেই যে আমি তার গানের খুব ভক্ত, বিশেষত কিছু গান যেগুলো আমরা তখন শুনেছি সেগুলো হৃদয়ে গেঁথে গিয়েছে। একটি হচ্ছে না সজনী না, কিংবা হৃদয়ের দুকুল একুল একুল দুকুল গেল, কিংবা বরিশো ধারা মাঝে শান্তির বাড়ি। কিন্তু পাপিয়া সারোয়ারের দেওর অধ্যাপক মুস্তাফা আলম মাসুম, তিনি আমার সহকর্মী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেই সূত্রে বেশ কয়েকবার দেখা হয়েছে, তাদের বাড়িতেও আমি 1-2 বার গেছি। ওনার যদিও পরিচয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু একটা গান এত জনপ্রিয় হলো যে নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম, এটা সমস্ত গানকে হয়তো ছাড়িয়ে গেছে। একদম সত্যি, কারণ ওর গলায় এক ধরনের মাধুর্য ছিল, এক ধরনের আকুতি, এক ধরনের মায়া, তার উপরে ওর গলায় এক ধরনের বৈচিত্র্য ছিল, যে বৈচিত্র্যের কারণে খুব অনায়াসে আয়াসসাধ্যভাবে রবীন্দ্রসঙ্গীত, সেই সঙ্গে সঙ্গে লোকসঙ্গীত কিংবা আধুনিক গানে উনি চলতে ফিরতে পারতেন। স্যার, আজকে সকালে একটা স্ট্যাটাস আপনার খেয়াল করলাম যে সকাল 7:30, কুয়াশাচ্ছন্ন ঢাকা নগরী নাকি বিশ্বের সর্বাপেক্ষা বায়ু দূষণের শহর। মানে এই কনফ্লিক্টটা কেন? আমার মনে হয় যে ছবিটার দিকে তাকিয়ে আমার কাছে মনে হলো যে এটা আমাদের ছোটবেলায় কুয়াশার সময় এরকম হতো। তো আমার কাছে মনে প্রশ্ন জাগলো যে এটা কি কুয়াশার কারণে হয়েছে নাকি এটা বায়ু দূষণের কারণে হয়েছে। এখানে 3টা কথা বলি। একটা কথা হচ্ছে যে ঢাকা কিন্তু এখন বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা দূষণ শহর, এটা আমাদের মনে রাখা দরকার। দ্বিতীয়ত, বায়ু দূষণটা শুধুমাত্র পরিবেশগত সমস্যা না, এটা কিন্তু উন্নয়নের সমস্যাও। এবং আমরা যদি ঢাকার বায়ু দূষণের দিকে তাকাই তাহলে তার সূচক হচ্ছে 280, এবং দিল্লিতে হচ্ছে 200, কলকাতায় হচ্ছে 190। বিজ্ঞানীরা বলে থাকেন যে এটা যদি 250-এর বেশি হয় তাহলে ওই বায়ুটা খুবই অস্বাস্থ্যকর। সুতরাং আমরা একটা খুবই অস্বাস্থ্যকর বায়ু নিয়ে ঢাকা শহরে বসবাস। এবং সবসময় বলা হয়, আন্তর্জাতিক প্রতিবেদনও আসে যে বাংলাদেশের ঢাকা শহর হচ্ছে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় বরাবর শীর্ষে থাকে। একদম একদম, এখন বায়ু দূষণের শীর্ষে চলে গেল। রাইট। কিন্তু এখন আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে এটাকে কিভাবে দেখেন যে একটা শহর এই যে কি বলে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে বারবার বলা হচ্ছে, কিন্তু শহরে মানুষ তো কমে না।
প্রতিনিয়ত শহরে মানুষ তো বাড়ে, তার মানে এইখানে কি এটি কি অর্থনৈতিক সমস্যা আসলে নাকি? নিশ্চয়ই এটা অর্থনৈতিক সমস্যা, কারণ একটু যদি খেয়াল করেন যে এই যে বায়ু দূষণ হচ্ছে তাতে তো নানান রকমের শ্বাস রোগ, তার সঙ্গে সঙ্গে আমাদের ফুসফুসের বিভিন্ন রোগ হচ্ছে। আসলে বিশ্বে বায়ু দূষণের কারণে প্রতি বছর 70 লাখ লোক মারা যায়। তা এখন আজকে যদি ঢাকা শহরের দিকে আমরা তাকাই, তাহলে এই যে বায়ু দূষণ যেটা হচ্ছে তার নানান কারণ আছে। ইটের ভাটার কথা অনেকে বলছেন, যানবাহনের নির্গমিত ধোঁয়া তার কথাও অনেকে বলছেন, এবং প্রতিনিয়তই ঢাকা শহরের সমস্ত জায়গায় উন্নয়ন কাজ হতে থাকে, বিল্ডিং হতে থাকে। একদম সত্যিকার অর্থে নির্মাণ কাজ হলে পরেই এটা বায়ুটা দূষিত হয়ে যায়। এবং যে কারণে প্রশ্নটা আসে যে একটা শহর সে কত বছর ধরে নির্মাণ হতে থাকবে। ধরেন ঢাকার বয়স 400 বছরের বেশি, আমরা ঢাকাকে গর্ব করি যে ঢাকা 400 বছরের পুরনো শহর, তাহলে একটা শহর কত বছর পর্যন্ত নির্মাণ হবে, ও কি থামবে না? না, নিশ্চয়ই। আরেকটা হচ্ছে যে আমি একটু ঠাট্টা করেই বলি যে ঢাকা শহর এতদিন ঢাকা ছিল, প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকা শহর ঢাকা ছিল, এখন ঢাকা শহর খুলে গেছে। এটা দিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যেটা বলেছেন যে ঢাকা শহরের লোক সংখ্যা যে হারে বেড়েছে, ঢাকা শহরের প্রসারণ কিন্তু হয়নি। আপনি যে কোনো বিশ্বের যে কোনো দেশের রাজধানীতে যদি যান, সেটা দিল্লিও হতে পারে কিংবা অন্যান্য দেশে আমরা দেখেছি যে শহরের প্রসারণ হয়, কিন্তু ঢাকা শহর কিন্তু খুব বেশি দূর যায়নি। উত্তরে কিছুটা বেড়েছে, কিছুটা টঙ্গী গাজীপুর পর্যন্ত নিশ্চয়ই, কিন্তু দক্ষিণে তো বাড়ার সুযোগ নাই একদম। কিন্তু তবুও আমাদের কিন্তু সবসময় মনে হয় যে আমরা ঢাকা শহরের মধ্যবর্তী অঞ্চলে থাকবো। আচ্ছা, কজন গাজীপুরে যেতে চাচ্ছেন, কজন মনে করেন উত্তরার দিকে যেতে চাচ্ছেন, মানিকগঞ্জে কে যেতে চাচ্ছেন, কারণ সমস্ত সুবিধাগুলো একেবারে কেন্দ্রিক, প্রশাসন কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয়গুলো এবং অন্যান্য হাসপাতালগুলো এখানে, এগুলোর বিকেন্দ্রীকরণ করা ছাড়া এই যে সমস্যার কথা আমরা বলছি এটা তো যাবে। বিকেন্দ্রীকরণের কথা বহু বছর ধরে, এবং একটা বিকেন্দ্রীকরণ হয়তো দৃশ্যমান যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের ক্যাম্পাস সরিয়ে নিয়েছে, যেমন পূর্বাচলে, রূপগঞ্জ, আপনার ঢাকার কাছে এই যে আশুলিয়ার দিকে অনেক ইউনিভার্সিটি চলে গেছে, কিছু কিছু এখনো আছে। এছাড়া আর বিকেন্দ্রীকরণ তো ওইভাবে চোখে পড়ে না। না না, একেবারেই না। আমরা তো সমস্যার বিকেন্দ্রীকরণ করেছি, সমাধানের বিকেন্দ্রীকরণ তো করিনি। তো সুতরাং আমার মনে হয় যে বেসরকারি খাত যদি বাইরে চলে যায়, এবং আমি মনে করি যে সরকারি প্রশাসনের যে খাতগুলো আছে সেগুলো বাইরে চলে যাওয়া উচিত। এখন ধরেন মন্ত্রণালয়কে আপনি ঢাকা শহরে বাইরে নিতে পারবেন, এটা বাস্তবসম্মত? কেন যাবে না? কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় তো মন্ত্রণালয়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি কানাডার কথা যদি বলি, অটোয়া হচ্ছে রাজধানী, কিন্তু পুরো পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে নদীর ওপারে হাল বলে একটা শহরে। তো এটা যদি করা যায় তাহলে কেন হবে না? এবং সত্যিকার অর্থে মন্ত্রণালয়গুলো সব এক জায়গাতে হওয়াতে কিন্তু আমরা অনেক সমস্যাগুলো এখানে কিন্তু দেখেছি, যে এখানে সমস্ত ক্ষমতার একটা আধার, ক্ষমতার কেন্দ্র, সচিবালয়ের ভেতরে কেউ ঢুকলে পরে সে ক্ষমতার হাবের মধ্যে ঢুকে গেল একদম। এবং তাতে কিন্তু সাধারণ মানুষ যখন সচিবালয়ে যায় তার যে সেবাটা দরকার সে কিন্তু সেটা পায় না। তার মানে আপনি বলছেন যে আমলাতন্ত্রের যে দুষ্টচক্র, এটিকে যদি বিকেন্দ্রীকরণ করা যায় দুর্নীতি কমবে? হ্যাঁ, নিশ্চয়ই কমবে। এবং পাকিস্তান আমলে কিন্তু একটা সময় কিন্তু এই যে আমরা বলি যে এখন শেরে বাংলা নগর, যেটা সেটা নাম দেওয়া হয়েছিল যে দ্বিতীয় রাজধানী, সেকেন্ড ক্যাপিটাল। অনেক অফিস অবশ্য চলে গেছে ওইদিকে, অনেক জাতীয় রাজস্ব ভবন, পাসপোর্ট আগেই ছিল, অনেক চলে গেছে, কিন্তু তাও কিন্তু ঢাকা শহরের কেন্দ্রের খুব কাছাকাছি। হ্যাঁ, ওটা তো ঢাকা শহরের ভেতরেই। আপনি বলছেন যে আরো দূরে নিয়ে যাওয়া। স্যার, আমাদের সঙ্গে দুজন অনলাইন অতিথি আছেন, পরিচয় করে দিই। চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক একরামুল হক, বুলবুল ভাই স্বাগত, এবং কক্সবাজার থেকে আছেন তৌহিদুল ইসলাম, আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করব, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে স্যারের সাথে আলোচনা করে পরের পার্টে। স্যার, একটা বিষয় এই সময়ের বাংলাদেশে, অর্থাৎ 5ই আগস্টের পরের বাংলাদেশে একটা আলোচনা খুব পপুলার, অর্থনীতি, যেহেতু আপনি ছাত্র শিক্ষক সেই জন্য প্রশ্নটা করা, যে বাজার তো আপনিও করেন, আবার বাজার একজন উপদেষ্টাও করেন, আবার আমিও বাজার করি, তাহলে বাজারে গেলেই বোঝা যায় যে দেশের অর্থনীতিটা কেমন আছে। আপনি যদিও থাকেন লন্ডনে, কিন্তু বাংলাদেশের বাজার সম্পর্কে আপনি খোঁজ খবর রাখেন। 5ই আগস্টের পরে একটা খুব পপুলার আলোচনা ফেসবুকে, অনেকে দেখবেন তীর্যক মন্তব্য করে লেখে আগেই ভালো ছিলাম, আবার কেউ রসিকতা করে প্রশ্ন করে আগেই ভালো ছিলেন। আসলে কি অর্থনীতির অবস্থা এখন যে জায়গাটায় আছে, এটা কি 5ই আগস্টের আগে ভালো ছিলাম না এখন ভালো আছি? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেক জটিল প্রশ্ন বটে। কারণ হচ্ছে যে কতগুলো সমস্যা যেগুলো আছে সেগুলো কিন্তু আগে যেভাবে ছিল সেইভাবেই চলে এসছে। যেমন আপনি মূল্যস্ফীতির কথা বলছেন, মূল্যস্ফীতি কিন্তু 2-3 বছর আগে থেকেই বেশ উচ্চ স্তরে ছিল, এটা নতুন কিছু না। আবার কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমরা আগে দেখেছি
যার উপরে এখন সংস্কার হচ্ছে, যারটা বদলানোর চেষ্টা হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে ব্যাংকিং ব্যবস্থায়, ব্যাংকিং খাতে একদম ধসে গেছে, আমরা এটা জানি। আমরা জানি যে জবাবদিহিতা, দৃশ্যমানতা বলে কিছুই ছিল না, এমনকি উপাত্ত নিয়েও যে রকমের খেলা চলেছে। এটা অদ্ভুত বিষয় না যে আপনি রাষ্ট্রের নীতি নির্ধারণ হয় যেসব ডাটার উপরে, সেই ডাটা যদি ম্যানিপুলেটেড হয় তাহলে আপনি নীতি নেবেন কি করে? একদম একই, সত্যি কথা। তো এখন যে অবস্থাটায় আমরা আছি, মনে রাখতে হবে যে একটা অর্থনীতি যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু একটা ধসে যাওয়া অর্থনীতি, যেখানে অর্থনীতির মূল্যবোধ নষ্ট হয়েছে, শৃঙ্খলা নষ্ট হয়েছে, এবং সেখানে দুর্নীতি হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, যার ফলে কিছু কিছু সমস্যা কিন্তু আমরা দেখছি যে ওখান থেকে এসছে। মানে লিগ্যাসি, একদম মূল্যস্ফীতির সমস্যা, বৈদেশিক ঋণের সমস্যা, যেখানে কোটি 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 টাকা বাইরে চলে গেছে, তখন একটা অর্থনীতিকে আপনি জিয়ে রাখবেন কি করে? তা আমি মনে করি যে এই যে তুলনাটা, আগে ভালো ছিলাম এখন ভালো আছে কিনা, এটা আমার মনে হয় যে এই আলোচনায় আমাদের না যাওয়াই উচিত। এটা পাকিস্তান হওয়ার পরেও হয়েছে। আচ্ছা, পাকিস্তানের আগে কি ভালো ছিলাম নাকি পাকিস্তানের পরে? কারণ দেশ ভাগ হোক বা দেশ স্বাধীন হোক তো অনেকে চায় নাই, তাদের কাছে এই প্রশ্নটা ছিল আগেই ভালো ছিল না। নিশ্চয়ই। আর কথাটা হচ্ছে যে যখন দেশ এবং দেশের যে গতিধারা, এটা তো একটা গতিময় প্রক্রিয়া, এবং এটার পরিবর্তন হবে, এখানে সমস্যা দেখা দেবে, এটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সুতরাং আগে ভালো ছিলাম, এখন কি রকমের আছি, আমি এটা সেইভাবে দেখি না। আমি মনে করি যে এখন আমরা কি অবস্থায় আছি সেটার একটা বলা চলে পর্যালোচনা হোক, সেটার এক ধরনের পরিবীক্ষণ হোক, হওয়ার পরে তারপর আমরা কি করে সামনের দিকে যেতে পারি সেই আলোচনা। এবং একটা বড় কাজ হয়ে গেছে অলরেডি, ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে যে কমিশন কাজ করলো, তারা একটা বেশ বড় রিপোর্ট দিয়েছে এবং সেখানে অর্থনীতির প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করেছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে এই সমস্যাগুলো উত্তরণের জন্য তারা যে সুপারিশগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়ন কত দ্রুত সম্ভব, সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। না, নিশ্চয়ই। আমার মনে হয় যে দেবপ্রিয়র নেতৃত্বাধীন যে কাজটি হচ্ছে সেটাকে আমরা শ্বেতপত্র বলে থাকি। তো সেখানে মূলত সব শ্বেতপত্রেই যে সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলোকে তুলে ধরা হয়, এবং সমস্যাগুলো তুলে ধরার পরে এখন যে সমস্ত সুপারিশের কথা বলা হয়েছে সেগুলো আলাপ আলোচনা করতে হবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে। কারণ কথাটা হচ্ছে যে সুপারিশটা সরকারের কাছে দেওয়া হয়েছে, কিন্তু এটা যদি জনগণের মধ্যে আলাপ আলোচনা না হয় তাহলে পরে পরবর্তী যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে সেটার মালিকানা এবং অংশীদারত্ব তো জনগণ নেবে না। এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টিগুলো, নিশ্চয়ই তাদের সাথে বসতে হবে। এবং অর্থনীতি সংস্কার নিয়ে আলোচনা তুলনামূলক কম হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে এখন আলোচনাগুলো অধিকাংশই হচ্ছে যে ভোট, যে দ্রুত নির্বাচন দাও। তো এখন এই দ্রুত নির্বাচনের আলোচনার মধ্যে অর্থনীতি যে মানুষের জীবনের সবচেয়ে বড় মানে কনসার্ন, সেই জায়গায় আলোচনাটা বোধহয় কম ফোকাস হচ্ছে, তাই কি? একদমই তাই। কারণ আমার মনে হয় যে আমরা বাঙালি জাতি রাজনীতি নিয়ে যত কথা বলতে ভালোবাসি, অর্থনীতি বা জটিল বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসি। আমার মনে হয় যে রাজনীতিক যে সমস্ত প্রশ্ন আছে, যে বিতর্কগুলো আছে, এটার অনেকখানি কিন্তু নির্ধারিত হবে অর্থনীতি কোন পথে যাচ্ছে। আমরা যে কথাগুলো বললাম, যে সমস্যাগুলোর কথা বললাম, যেটা নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে, যেটা নিয়ে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গ্রহণ করছে, এগুলোকে যদি সামলানো না যায় আগামী দিনগুলো, এবং মনে রাখতে হবে যে এটার একটা দেশজ প্রেক্ষিত আছে, এটার একটা বাইরের প্রেক্ষিত তো আছে। আজকে যদি আমরা আরব ইসরায়েল যুদ্ধের কথা যেটা বলছি, লেবাননে যে ব্যাপারটা ঘটে গেল, সিরিয়াতে যে ব্যাপারটা ঘটে গেল, যে তো বিশ্ব অর্থনীতিতে এর যে প্রভাব পড়বে সেটা কিন্তু বাংলাদেশেও তো পড়বে। বাংলাদেশ বিচ্ছিন্ন দ্বীপ না, একদমই না। তো সেটা যদি হয় তাহলে আমার মনে হয় যে অর্থনৈতিক আলোচনাটা সামনে নিয়ে আসা উচিত। আরেকটি কারণে, রাজনীতি আপনার মানুষের জীবনকে প্রভাবিত করে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা হচ্ছে যে 30,000 ফুট থেকে 3,000 ফুটের প্রভাব। আর অর্থনীতি হচ্ছে 3,000 ফুট থেকে 300 ফিটের প্রভাব। কারণ আপনি বাজারে যাচ্ছেন, জিনিসপত্রের দাম বেড়ে গেলে সেটা আপনাকে প্রভাবিত। তেলের দাম 8 টাকা বাড়লেই মানুষের জন্য একদম এটা বড় চিন্তার কারণ হয়। আজকে 2 দিন মেট্রো রেল যদি বন্ধ থাকে, আপনি কাজে যেতে পারছেন না। যেতে পারছেন, বিকল্প উপায়ে অনেক পয়সা খরচ হচ্ছে। আপনার স্কুল যদি বন্ধ থাকে, আপনার শিশুকে স্কুলে পাঠাতে পারছেন না। এগুলো হচ্ছে মানুষের দৈনন্দিন যে জীবন, আমাদের যে যাপিত জীবন, তার সাথে একেবারে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সুতরাং এগুলো আমাকে যতটা কি মনে হয় যে এই এখন যে ধারায় চলছে, মানে অর্থনীতির এক ধরনের সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, তো এটা কি রাইট ট্র্যাকে যাচ্ছে? এটা হচ্ছে যে প্রথমত আমি মনে করি যে যে জিনিসটা ঠিক করে করা হয়েছে, যে প্রথমেই বলা হচ্ছে যে আমরা
এই যে সমস্যাগুলো আছে এটার একটা পর্যালোচনা করব এবং বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করব। তো সেইটা আমার মনে হয় যে সঠিক পথে যাচ্ছে। পর্যালোচনার পরে বলা হচ্ছে যে আমরা বিভিন্ন যারা আছে সুশীল সমাজ, রাজনৈতিক দল, তাদের সাথে আলোচনা করব। আমার মনে হয় সেটাও যাচ্ছে। এখন সবাই মনে করছেন যে সুপারিশগুলো ঠিক পথে যাচ্ছে কিনা, আচ্ছা, মানে বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে হ্যাঁ। তো সেটা তো আমরা প্রত্যেকেই জানি যে একটা সমস্যার জন্য নানান রকম সুপারিশ আসবে এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাষ্ট্রের নীতি নির্ধারণের মধ্যে আছেন, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন, এগুলো দেখবেন। উপাত্তের যে সমস্যা আছে সেই উপাত্তের সমস্যাটা তারা নিরসন করতে চেষ্টা করবেন এবং আমি মনে করি এইগুলো করলে পরেই আমি মনে করি যে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে সেটা সঠিক পথে চলছে। শেষ পর্যন্ত এটা গিয়ে আমরা যেটা প্রত্যাশিত ফল পাবো কিনা সেটা কিন্তু বেশ দূরের কথা। রাইট। ঠিক এই মুহূর্তে আমাদের গাড়িটা সঠিক পথে চলছে কিনা সেটা হচ্ছে এখন কনসার্ন। একদম। মানে আপনি মনে করছেন যে গাড়িটা সঠিক পথে আছে? আমি মনে করি যে গাড়িটা সঠিক পথে চলছে। একটা বিরতি সময় বলেছেন। আমরা ইকরামুল হক বুলবুল এবং তৌহিদুল ইসলাম আপনাদের কাছে আসবো বিরতি নিয়ে এসে। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে সপ্তাহের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান স্যার, আবারও স্বাগত। এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে সিনিয়র সাংবাদিক ইকরামুল হক বুলবুল এবং কক্সবাজার থেকে আছেন তৌহিদুল ইসলাম। বুলবুল ভাই, কয়েকদিন আগেই আপনার একটি খবর, আমি সেটির সূত্র ধরেই প্রশ্নটা করি, যে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানির যে প্রক্রিয়াটা এটি শ্লথ হয়ে গেছে। কেননা আপনি বলেছেন যে পরিমাণ পণ্য আমদানি হবার কথা তা হচ্ছে না, এবং আপনি একটা হিসাব দিয়েছেন এরকম যে বন্দরে পণ্য আমদানি রপ্তানিতে ব্যবহৃত যে যানবাহন সেগুলোর ব্যবহার প্রায় 15% কমে গেছে। এটা একটা ইন্ডিকেট আপনি করছেন যে তার মানে সামগ্রিক মানে আমদানি কমেছে। মানে চট্টগ্রাম বন্দরের আসলে চিত্রটা কি? ডেইলি স্টারে কি বলেছে আমি জানি না। আমার কাছে যে পরিসংখ্যানটা আছে, আমি যেটা দেখতেছি যে আমাদের ধরেন একটা যদি ঋণপত্র খোলা হয় তাহলে 3 মাস থেকে 5 মাস 6 মাস পর্যন্ত ওই পণ্যগুলা চট্টগ্রাম বন্দরে সময় লাগে, পৌঁছতে সময় লাগে। কিন্তু তো আমাদের ধরেন জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে, ওই আন্দোলনের আগে যে ঋণপত্রগুলা খোলা হয়েছিল সেগুলো আমাদের অক্টোবর পর্যন্ত আমাদের মালামালগুলা চলে আসে। এখন ধরেন আগস্ট মাসে যে ঋণপত্র খোলা হয়েছে বা সেপ্টেম্বরে যে ঋণপত্র খোলা হয়েছে, এই মালামালগুলা এখন আসতেছে। তা আমাদের কাছে যে তথ্যটা আছে যে আন্দোলনের আগে ঋণপত্র খোলা যেটা হয়েছিল, সেখানে আমরা দেখতেছি যে 699 কোটি 62 লাখ ডলারের পণ্য আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে বা দেশের আরো ধরেন 14টা স্থলবন্দর আছে, আরো ছোট ছোট 2টা সমুদ্র বন্দর আছে, এই বন্দরগুলো দিয়ে খালাস হয়েছে, যেটা আমরা এনবিআর থেকে যে তথ্যটা আমরা পেয়েছি। কিন্তু নভেম্বরে এসে যে এটা আপনার হোঁচট খেয়েছে। আমরা যেটা দেখতেছি যে গত বছরের নভেম্বরে 649 কোটি 41 লাখ ডলারের পণ্য চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য স্থলবন্দর এবং সমুদ্র বন্দরে খালাস হয়েছিল। কিন্তু এবার এই বছরের নভেম্বরে এটা কমে 615 কোটি 46 লাখ ডলারে এটা নেমে এসেছে। আমরা যেটা দেখতেছি যে প্রায় 340 মিলিয়ন বা 34 কোটি ডলারের পণ্য নভেম্বরে, গত বছরের নভেম্বরের তুলনায় এই বছরের নভেম্বরে এটা কম এসেছে। বাংলাদেশে আমদানি পণ্য কম এসেছে। তো আমরা এখন যারা ব্যবসায়ী বা বন্দর সংশ্লিষ্ট বা কাস্টমসের সাথে যারা জড়িত, তারা বলতেছে যে আগস্টের পরে যে ঋণপত্র খোলা হয়েছে সেগুলা হয়তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এর প্রভাবটা নভেম্বর থেকে পড়া শুরু হয়েছে। ডিসেম্বরের চিত্রটা আমরা এখনো পাইনি। আজকে তো 12 তারিখ, এটা আরো 18-19 দিন পরে আমরা ওই তথ্যটা আমরা পাবো। হয়তো ডিসেম্বরেও এটার প্রভাব থাকতে পারে। হ্যাঁ, তো এটার অন্যতম একটা কারণ হলো যে বড় বড় শিল্প গ্রুপ যেগুলো আছে, বিশেষ করে এসলম, বসুন্ধরা বা আরো কিছু শিল্প গ্রুপ আছে, হ্যাঁ, তাদের উপরে এক ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাদেরকে কিন্তু ঋণপত্র খুলতে দেওয়া হচ্ছে না, আমরা যে তথ্যগুলা পাচ্ছি। হ্যাঁ, তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে। যে কারণে আমি যতটুকু জানি যে বাংলাদেশে যে ভোগ্যপণ্য যেটা আসে, এটা প্রায় 1/3 এসলম একাই আমদানি করে, বিশেষ করে চিনি, ভোজ্য তেল বা গম বা অন্যান্য পণ্য আমদানি করে। কিন্তু এই একটা বড় প্রতিষ্ঠান গত আগস্টের পর থেকে কোনো ঋণপত্র খুলতে পারেনি, যে কারণে তাদের কোনো পণ্য বাংলাদেশে আসতেছে না। এখন অন্যান্য শিল্প গ্রুপ যারা আছে তারা খুলতেছে, এবং ছোট ছোট আমরা দেখতেছি যে বিশেষ করে খাতুনগঞ্জ ভিত্তিক বাংলাদেশের অন্যতম একটা বড় পাইকারি বাজার, সেখানে ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু অল্প অল্প করে তারা পণ্য আনতেছে। কিন্তু তারপরও আমরা দেখতেছি যে
এই ডিসেম্বর থেকে কিন্তু ভোজ্য তেলের একটা সংকট বাজারে তৈরি হয়েছে। এটা আপনারা দেখতেছেন যে বোতলজাত তেল যেটা, ভোজ্য তেল যেটা, সেটা বাজারে সংকট। এটার অন্যতম কারণ হলো যে আসলে ঠিকভাবে এলসি করতে দেওয়া হয়নি, যে কারণে তেলের আমদানিও কমে গেছে। আর অন্যান্য জিনিসের আমদানি কি পরিমাণ কমছে আমরা কিন্তু রমজান আসলে আমরা সেটা দেখতে পাবো, কারণ মার্চ মাস থেকে তো রমজান শুরু হবে এবং পণ্যগুলো আসবে কিন্তু ডিসেম্বর জানুয়ারি থেকে, মানে রমজানের পণ্যগুলো বেশি বেশি করে এখানে আসার কথা। তো এটা আমরা ডিসেম্বরে আসলে আমরা আসল চিত্রটা আমরা দেখতে পাবো। জি স্যার, ধরুন অর্থনীতির সঙ্গে আমদানি রপ্তানির একটা বিরাট সম্পর্ক, বিশেষ করে ভোগ্য পণ্য যেগুলো, ধরুন চাল, ডাল, তেল, চিনি যেগুলো আমরা আমদানি করি, এইটা যদি ইন্টারাপ্টেড হয়, ধরুন একটা সরকার পরিবর্তনের সঙ্গে তো এই মানুষের বেসিক নিড এইটার তো আসলে যোগসূত্র থাকার কথা না। সরকারে যেই থাকুক না কেন, মানুষের যে দৈনন্দিন প্রয়োজনের যেসব পণ্য সে কিনবে বাজার থেকে, সেই সাপ্লাই চেইনটা আনইন্টারাপ্টেড রাখা, এটা তো খুব জরুরি কাজ। এটা খুবই জরুরি। সেই জায়গাটা একটা অসুবিধা হচ্ছে বোধহয়। হ্যাঁ, সেই জায়গায় অসুবিধা হচ্ছে। এবং যে কথাগুলো বলা হচ্ছে যে বড় বড় যারা আমদানিকারক ছিলেন বা বড় বড় ব্যবসায়ী যারা ছিলেন, তাদের উপরে বাধা নিষেধের কারণে তারা হয়তো সেই আমদানি করার জন্য সেগুলো করতে পারছেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষের জীবনযাত্রা, মানুষের যে প্রয়োজন, সেটা তো আর সরকার বদলের সাথে বদলায় না। কিন্তু যেটা বদলায় সেটা হচ্ছে সরকার বদলের সঙ্গে সঙ্গে এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডের যারা অংশগ্রহণ করে, ব্যবসায়ী বা অন্যান্যরা, বা উৎপাদন প্রক্রিয়ায় যে সমস্ত ব্যাপারগুলো আছে, সেগুলো তো বদলায়। যেমন উনি যেটা বললেন যে আসলে চিত্রটা কি, বিশেষত ঋণপত্র খোলার ব্যাপারে, সেটার কারণে যে আমদানির উপরে যে প্রভাব পড়েছে, সেটা খুব সুন্দর করে উনি ব্যাখ্যা করলেন। তো এটার বাইরেও ধরো ছোট ছোট আমদানিকারক অনেক আছে যেটার কথা বলা হয়েছে। এখন একটা কথা মনে রাখতে হবে যে 6 মাস আগে বা 1 বছর আগে টাকার মূল্যমান যেটা ছিল ডলারের তুলনায় এখন তো অনেক বেশি। তার মানে কি দাঁড়াচ্ছে যে এখন আমি যদি একজন ক্ষুদ্র আমদানিকারক হই, তাহলে আমাকে টাকায় আমাকে ডলার কিনতে হচ্ছে। তো সেটাতে আমার অনেক বেশি খরচ বেড়ে যাচ্ছে। আমি আমদানি কম করব। দেশের মধ্যে আপনি যদি চাহিদার দিক থেকে দেখেন, তাহলে যেহেতু আমরা বলছি যে সব জিনিসেরই মূল্যস্ফীতি দেখা দিচ্ছে, যেটা দেশজ উৎপাদন যেগুলো, আপনি ভোজ্য তেলের কথা বলেছেন, কিংবা ধরা যাক যে শাকসবজির কথা হতে পারে, সবজির দাম অবশ্য কমে এসেছে। হ্যাঁ, কমে এসেছে। শীতকালীন সবজি আমদানিকৃত যে জিনিসগুলো, সেটারও তো আমি ভোক্তা হিসেবে তো আমি ভোগ কমিয়ে দিচ্ছি, কারণ যেহেতু মূল্যস্ফীতি আছে। আমি যদি আগে মনে করতাম যে আমি 40 টাকার তেল কিনবো, এখন আমি কি করে 20 টাকায় আমার সংসার চালাবো। আমি কারওয়ান বাজারে যেটা নিজে দেখলাম যে পেঁয়াজ সাধারণত লোকেরা কারওয়ান বাজার থেকে পাল্লা কেনে, 5 কেজি। এখন দেখলাম যে অনেকেই, ইভেন আমিও, এখন 1 কেজির বেশি পেঁয়াজ কেনে। আপনি যদি বাজারে একটু ঘোরেন, দেখবেন যে খুব কম লোকেরাই পাল্লা কেনে, কারণ সে ভাবছে যে এখন পেঁয়াজের কেজি 100 টাকার উপরে। হ্যাঁ, তাহলে আমি কি করে করবো? 5 কেজি সে কেনে না একসঙ্গে। নিশ্চয়ই। তো এই যে ব্যাপারগুলো ঘটে যে একদম আমরা বলতে পারি যে উপরের দিকে যে সমস্ত ব্যাপারগুলো ঘটছে সামষ্টিক অর্থনীতিতে, সেটার একটা প্রভাব পড়বে। অন্যদিকে উনি যেটা বললেন যে একেবারে তৃণমূল বলবো না, কিন্তু মনে করা যাক বাস্তব অবস্থা যেটা, সেগুলো যেটা ঘটে, এটার সমন্বয়ে কিন্তু এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হবে। রাইট। জনাব ইকরাম বুলবুল, একটা বিষয়, সমস্যাটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এই যে এলসি খোলার যে জটিলতাটা, এইটা কি করে কাটানো সম্ভব? সাংবাদিক হিসেবে আপনার কোনো পরামর্শ আছে যে এটা এইভাবে সমাধান করা যায়? এটা কাটানো সম্ভব যদি আমদানি রপ্তানি বাণিজ্যটা যদি সহজীকরণ করা হয়, সব ব্যবসায়ীকে যদি সমানভাবে যদি সুযোগ দেওয়া হয়, এলসি করার ক্ষেত্রে যদি কোনো বিধিনিষেধ না থাকে, ঘোষিত বা অঘোষিত বিধিনিষেধ না থাকে, ব্যাংক অ্যাকাউন্টগুলো যেগুলো ফ্রিজ করা হয়েছে সেগুলো যদি উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে এই সমস্যার সমাধানটা দ্রুত হয়ে যাবে। কারণ বড় বড় ব্যবসায়ীরা যখন আমদানি করতে পারবে না বা এলসি খুলতে পারবে না, তখন কিন্তু সংকট তৈরি হবে। ছোটখাটো ব্যবসায়ী দিয়ে হয়তো তারা অল্প ভলিউমের পণ্য তারা আমদানি করবে, এটা দিয়ে কিন্তু 18 কোটি মানুষের চাহিদা কিন্তু পূরণ সম্ভব না। কোনো না কোনো ক্ষেত্রে একটা সংকট তৈরি হবে। তা আমি মনে করি যে বড় বড় সব ব্যবসায়ীকে এলসি করার জন্য যে বিধিনিষেধ যেটা আছে সেটা তুলে নেওয়া এবং সবাই যেন সমানভাবে পণ্য আমদানি করতে পারে। বাজারে পণ্য আমদানি যখন বাড়বে, সরবরাহ বাড়বে, সরবরাহ বাড়লে এই সংকটটা থাকবে না। কারণ আমাদের
যে আমদানি রপ্তানি আমি যেটা দেখতেছি যে প্রতি বছর বছর কিন্তু প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু আমরা 2022 সালে 14 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু আমাদের অনেকগুলো পণ্যের আমদানির উপর এক ধরনের বেশি বেশি শুল্ক আরোপ করা হয়েছে, মানে নিরুৎসাহিত করার জন্য, মানে অপ্রচলিত বা বিলাসবহুল পণ্য যেন আমরা কম ব্যবহার করি। সেটার কারণে কিন্তু আমাদের 7 বিলিয়ন আমদানির যে ভলিউমটা ছিল এটা কিন্তু প্রায় $1 বিলিয়ন, প্রতি মাসে 1 বিলিয়ন বা 70-80 কোটি ডলার আমাদের পণ্য আমদানি কম হয়ে আসছিল। কিন্তু এই যে আন্দোলন যেটা হলো, আন্দোলনের পরে দেখা গেল যে বড় বড় কোম্পানিরা যখন আমদানি করতে পারতেছে না, তখন ভোগ্য পণ্যের এক ধরনের সংকট তৈরি হয়েছে। তা আমি মনে করি যে বিলাসবহুল পণ্যের উপরে যে বিধিনিষেধ যেটা আছে বা শুল্ক আরোপিত যেটা আছে ওটা এখনো বহাল আছে, ওই ধরনের পণ্য আসলে কমই আসতেছে। কিন্তু স্বাভাবিক পণ্য যেমন আমার চাল, ডাল, চিনি, তেল, এই জিনিসগুলো তো মানুষ দরকার, প্রতি মুহূর্তে দরকার, এগুলো ছাড়া তো মানুষ বাঁচবে না। এই জিনিসগুলো আমদানির জন্য যে বিধিনিষেধ আছে বিশেষ করে বড় গ্রুপগুলোর উপরে, এগুলা প্রত্যাহার করলে আমি মনে করি যে আর কোনো সংকট থাকবে না। অনেক ধন্যবাদ ইকরামুল হক বুলবুল চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। স্যার, এই সপ্তাহের একটা বড় খবর হলো, বেশ কিছুদিন ঠান্ডা ছিল শিল্পাঞ্চল আশুলিয়া, গাজীপুর, হঠাৎ করেই আবার সেখানে এক ধরনের অস্থিরতা, অসন্তোষ তৈরি হয়েছে এবং গতকালকেই আমরা যেটি গণমাধ্যমে খবরে দেখলাম, প্রায় 35টির মতো কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বা ছুটি ঘোষণা করা হয়েছে। পোশাক কারখানায় এই অস্থিরতাটা নিরসন করা যাচ্ছে না কেন? এটার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে পোশাক শিল্প কিন্তু আমাদের অন্য শিল্পের মতো নয়, এই অর্থে যে পোশাক শিল্পে আমাদের বৈদেশিক যে মুদ্রা অর্জন, একমাত্র আমাদের যে সমস্ত শ্রমিক বাইরে যান তাদের যে পাঠানো টাকা, সেটার পরেই কিন্তু এটা একটা বড় শিল্প। তো খুব স্বাভাবিকভাবেই এই শিল্পে যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে কিন্তু এটা আমাদের যে রপ্তানি আয় সেটার উপর একটা বড় ভূমিকা রাখবে। এবং যেহেতু এই জিনিসটা সবার কাছেই জ্ঞাত, সবাই জানেন, স্বাভাবিকভাবে অনেক সময় কিন্তু এই শিল্পে এক ধরনের উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি করা হয়। পোশাক শিল্পে যে, মানে আপনি বলছেন যে উত্তেজনা তৈরি করা হয় অনেক সময়, অন্য কেউ করে। আমি আসছি এই প্রশ্নে। যেমন পোশাক শিল্পে প্রথমে যে ব্যাপারটি নিয়ে কথাবার্তা হলো সেটা হচ্ছে মজুরি নিয়ে, এবং শিল্প শ্রমিকরা প্রথমেই চাইলেন যে তারা 15% মজুরি বাড়াবেন। আচ্ছা, তারপরে ত্রিপাক্ষিক একটা বৈঠক হলো সরকার, শিল্প মালিক এবং শ্রমিকদের মধ্যে। সেখানে বলা হলো যে 9% বাড়ানো হবে, তার মধ্যে 5% প্রতি বছরই বাড়ানো হয়, তার উপরে 4%। স্বাভাবিকভাবেই শ্রমিকরা সেটা মানলেন না, এবং শ্রমিকরা অনেককেই বলেছেন যে আসলে যেহেতু তাদের কোনো সংগঠন সেভাবে নেই, অনেক সময় এই জাতীয় আলোচনার মধ্যে তাদের দাবিটা ঠিকমতো শোনা। কিন্তু শ্রমিকদের অনেক সংগঠন অ্যাক্টিভ, নিশ্চয়ই, কিন্তু পোশাক শিল্পে আপনি ওই যে বিশেষ যে কারখানাগুলো আছে সেখানে কতখানি সংগঠিত তারা। আজকে সকালে কিন্তু শ্রমিকেরা ওই সমস্ত শিল্পে বলেছে যারা 20% চাচ্ছে কেউ। আচ্ছা, তো স্বাভাবিকভাবে এটা এক ধরনের উত্তেজনা সৃষ্টি করছে। এটার দুটো দিক আছে। একটা হতে পারে, আমি ন্যায্যতা অন্যায্যতার দিকে যাচ্ছি না, কিন্তু হয়তো পোশাক শিল্পে যারা কাজ করেন তারা ন্যায্যভাবেই মনে করছেন যে তাদের মজুরিটা ওই পরিমাণ বাড়ানো দরকার। ছুটির সময় যে টাকাটা তারা পাবেন সেটা মাসের শেষেই তাদেরকে দিয়ে দিতে হবে, এবং 25,000 টাকা বোধহয় তারা যে বেতনের কথা বলেছেন, সেটা ন্যায্য দাবি তাদের হতে পারে এবং সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এটাও উল্লেখ করেছেন এবং অভিযোগ করেছেন যে বহু সময় অন্যান্যরা, এখন এই অন্যান্যদের আমরা চরিত্র জানি না, তাদের রূপ জানি না, যে পোশাক শিল্পে একটা অশান্তি বলা চলে, অস্থিতিশীলতা বলা চলে, বজায় রাখার চেষ্টা করেন। ওই যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে এখানে এটা হলে পরে আমাদের বাণিজ্য থেকে যে রপ্তানি আয় সেটা ব্যাহত হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের অর্থনীতির উপরে একটা প্রভাব। এটা কি স্যার বাংলাদেশের যারা প্রতিদ্বন্দ্বী গার্মেন্টসে বিদেশে
সেই রকম প্রতিদ্বন্দ্বী কোনো দেশ বা এরকম কারোর ইন্ধন থাকতে পারে? এটার তো তথ্য আমার কাছে নেই, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের যারা প্রতিযোগী তারা, আমি যতটুকু জানি, যেমন শ্রীলঙ্কা, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, তারা প্রতিযোগিতার মাধ্যমেই বাংলাদেশের সামনে আগিয়ে যেতে পারবে। কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পে এক ধরনের অস্থিতিশীলতা বা এক ধরনের সমস্যা তৈরি করে তারা এগিয়ে যাবে, এটা আমি মনে করেন না। কিন্তু তাহলে এইটাকে ইন্ধন দিয়ে, এটাকে ডিস্টার্ব রেখে, মানে তাহলে কি রাজনৈতিক ফায়দা নিতে চায় কেউ? ব্যাপারটা এরকম হতে পারে, হতে পারে। কারণ আমরা জানি যে পোশাক শিল্পে যে শ্রমিক দলগুলো রয়েছে, পোশাক শিল্পে যারা শ্রমিক রয়েছেন, তাদেরকে নিয়ে এক ধরনের দলাদলি, তাদেরকে নিয়ে এক ধরনের রাজনীতি তো হতেই পারে। এটা তো আমরা উড়িয়ে দিতে পারি না যে না। রাইট। এখন ধরেন ঘটনা যাই হোক, যিনি রাষ্ট্রে থাকেন ক্ষমতায়, মানে সরকার পরিচালনায়, তাদের তো দায়িত্ব হচ্ছে এটাকে মিনিমাইজ করা, এটাকে নিরসন করা। আপনি একটা মজার জিনিস খেয়াল করেছেন কিনা, চট্টগ্রামের প্রচুর পোশাক কারখানা আছে, সেখানে কিন্তু এরকম অসন্তোষ নাই, যেটা আশুলিয়ায় বা গাজীপুরে আছে। তাহলে যদি এটা বেতন বা অন্যান্য অধিকারের প্রশ্ন হয়, তাহলে চট্টগ্রামে হচ্ছে না কেন? মানে কেন এই মুভমেন্টগুলো বা এই অসন্তোষগুলো আসলে বেশি হচ্ছে? তার একটা কারণ হতে পারে, চট্টগ্রামে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আশুলিয়াতে কি একই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? এমন কি হতে পারে যে চট্টগ্রামের যে সুযোগ সুবিধা তারা পাচ্ছে, আশুলিয়ার শ্রমিকেরা তারা সেটা পাচ্ছে না, তার জন্য একটা দাবি, অথবা চট্টগ্রামে খরচ কম জীবনযাপনের, এরকম হতে পারে, সেরকম হতে পারে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা শ্রমিকদের দাবি, শ্রমিকদের ন্যায্যতা, সেই দিক থেকে একটা হতে পারে। দ্বিতীয় যেটা আপনি বললেন সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, যেটা আমাদের যারা প্রতিযোগী তারা এখানে একটা সমস্যার সৃষ্টি করতে পারেন। তৃতীয় যেটাই আমি আসতে চাচ্ছি, সে পুরো ব্যাপারটার মধ্যে একটা রাজনীতি থাকতে পারে, এবং সেই কারণে রাজনীতি ধরুন আছে, তাহলে সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব, আমি মনে করি সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে যে এটাকে নিয়ে তো আলাপ আলোচনা করতে হবে। যেমন ত্রিপক্ষীয় যে আলাপ আলোচনা করেছে, সেখানে আশুলিয়ার কারখানার যারা শ্রমিক তারা অনেকেই বলেছে যে তাদের প্রতিনিধি সেইভাবে ছিল না। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত, শ্রমিকদের দাবি কতটা ন্যায্য সেটা কিন্তু দেখতে হবে। এইটা পোশাক শিল্পে শ্রমিকদের দাবিকে অগ্রাহ্য করার একটা ঐতিহ্য আমাদের আছে, এটা আপনি জানেন খুব ভালো করে, দীর্ঘদিন যাবত। তা এখন যদি এমন হয় যে এই যে 9% বাড়ালো বা প্রস্তাব করলো যে 9% বাড়বে, তার মধ্যে 5% কিন্তু আগে থেকেই আছে, আপনি আসলে বাড়িয়েছেন 4%। তো এটা কি পোশাক শিল্পে যারা কাজ করেন তাদের জীবনযাপনের জন্য, তাদের জীবনের জন্য এটা যথেষ্ট কিনা, এটা নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ আছে। আমি মনে করি যে এটা নিরসনের জন্য আলাপ আলোচনা এবং সরকারের দিক থেকে একটা সদিচ্ছা নিয়ে, যে দাবিটা ন্যায্য সেটা মেনে নিয়ে সেটাকে একটা ইতিবাচক দিকে। ব্যবসায়ীরা কিন্তু প্রণোদনা পায়, ইভেন কোভিডের সময় আপনি খেয়াল করেছেন প্রণোদনা পেয়েছে, এখনো তারা প্রণোদনার দাবি তুলছেন। আর বড় বড় ব্যবসায়ীরা সবসময় নিজেদের প্রণোদনার ব্যাপারে যতটা সোচ্চার থাকেন, শ্রমিকের অধিকারের ব্যাপারে অতটা সোচ্চার নন, এই অভিযোগটাও খুব আছে। একদম একদম, এবং এটা দীর্ঘদিন যাবত আছে। চা শ্রমিকদের ক্ষেত্রে আপনি জানেন যে এটা সবচেয়ে অমানবিক শ্রম হচ্ছে চা শ্রম, এবং ব্রিটিশ আমলে যেরকম ছিল প্রায় সেই রকমই রয়ে গেছে। চা শ্রমিকদের সন্তানদের জন্য স্কুল নেই, হাসপাতাল নেই, সেটা আমরা দীর্ঘদিন যাবত শুনতে পাচ্ছি। সুতরাং আমরা যদি মনে করি যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ, যেই শব্দটা দিয়ে আন্দোলনটা হলো, তো এখন বৈষম্যহীন, বৈষম্যতা তো নানান রকমের দিক থেকে হতে পারে। একটা হতে পারে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হতে পারে, অঞ্চলের মধ্যে হতে পারে, নারী পুরুষের মধ্যে হতে পারে, শ্রমিক এবং শিল্প মালিকের মধ্যে হতে পারে। তা এখন যদি বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই, তাহলে পরে শ্রমিকের যেটা ন্যায্য দাবি, আমি ন্যায্য শব্দটার মানে শব্দটার উপর জোর দিতে চাই, সেই ন্যায্য দাবিটাকে তো মেনে নিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত এটা মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তো একটা অসন্তুষ্ট থাকবে, একটা অশান্ত অবস্থা। এবং শ্রমিকরা অসন্তুষ্ট থাকলে আপনি যাদেরকে ইঙ্গিত করছেন অন্য কেউ করছে, তারা সুযোগটা নিতে পারে নিশ্চয়ই। এবং আরেকটা মনে রাখতে হবে যে শ্রমিক যদি অসন্তুষ্ট থাকে, আমাদের উৎপাদনশীলতা যদি কম হয়, এবং আমরা যদি ঠিক মতো সরবরাহ না করতে পারি, তাহলে লাভবান কিন্তু হবে যারা আমাদের প্রতিযোগী। রাইট, অর্ডার চলে যাবে সেই সব দেশে। কারণ যে বাইরে থেকে এই পোশাক শিল্প আমদানি করছে, সে তো দেখবে যে কত কম খরচে, কত অনায়াসে, কত কম লাল ফিতার দৌরাত্ম্য অতিক্রম করে সে সেটা পাচ্ছে। রাইট স্যার, আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন।
দর্শক বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান এবং অনলাইনে যুক্ত আছেন কক্সবাজার থেকে সাংবাদিক তৌহিদুল ইসলাম। তৌহিদ ভাই, একটা বিষয় এই সপ্তাহের বেশ বড় খবর এবং ঘটনাটি এখনও ঘটছে, সেটি হলো যে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করছে অনেকদিন ধরেই আরাকান আর্মি। তারা বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্ত পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে, মংডু শহর তাদের দখলে, এবং এরকম পরিস্থিতিতে নাফ নদীতে এখন বোধহয় সব ধরনের নৌযান চলাচল বিজিবি বন্ধ করে দিয়েছে, কোস্টগার্ড টহল দিচ্ছে, বিজিবি টহল দিচ্ছে। সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি কি, মানে টেকনাফ, কক্সবাজার, অর্থাৎ ওই যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের যে অঞ্চলটা, সেখানে বাংলাদেশি যারা, তাদের মধ্যে আতঙ্ক এখনো আছে কিনা, বা সামগ্রিক পরিস্থিতি কি? ধন্যবাদ। সামগ্রিক অবস্থা হচ্ছে এখন বাংলাদেশের যে সীমান্ত আছে নাফ নদী দিয়ে, ওই সীমান্তে নিষেধাজ্ঞা চলমান, নৌ চলাচল, সব ধরনের নৌ, একদম ট্রলার সহ, মাছ ধরার ছোটখাটো নৌকা সহ চলাচল উপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু গতকালকে উপজেলা নির্বাহী কর্মকর্তা টেকনাফ জানিয়েছেন যে সেন্ট মার্টিনে পণ্য সরবরাহ এবং যে জরুরিভাবে আসা যাওয়ার জন্য বাংলাদেশ নাফ নদীর বাংলাদেশ সীমানাকে নিরাপদ করতে এবং নিরাপদ করে এই যান চলাচল বা নৌপথে ট্রলার বা ছোটখাটো নৌকা চলাচল করার ব্যবস্থা করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা মায়ানমারের প্রসঙ্গটা ধরে একটু অন্য প্রসঙ্গে যাই। এই সপ্তাহ জুড়েই আলোচনায় আছে বাংলাদেশ ইন্ডিয়া, এই যে এক ধরনের টানাপোড়েন চলছে অনেকদিন ধরেই, সেটি প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা থাকবে ন্যায্যতার, সম্মানের, অধিকারের, কিন্তু দীর্ঘদিন ধরেই বলা হয়, অভিযোগ আছে যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ছিল বড় ভাই ছোট ভাই সুলভ। সেই জায়গা থেকে গতকালকেই একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে বাংলাদেশের যে নতজানু পররাষ্ট্রনীতি, সেইখানে বাংলাদেশ এখন আর নেই। বাংলাদেশ এখন ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা চায়। এই যে টোটাল টানাপোড়েনটাকে আপনি কীভাবে দেখেন? আমি মনে করি যে দেশজ বা জাতীয় পর্যায়ে যেভাবে দেখা হয়, আমাদেরও তো প্রতিবেশী আছে, আমাদের বাড়ির পাশে যিনি প্রতিবেশী সেখানে আছে। তো আমার মনে হয় যে যেটা ব্যক্তিগত জীবনে সত্যি, সেটা জাতীয় জীবনেও সত্যি। সেটা হচ্ছে যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখাটা দরকার। সেটা খুব ধনী প্রতিবেশীর সঙ্গে আমরা যেরকম রাখি, সেরকম প্রতিবেশী শক্তিশালী হোক, বড় হোক, ছোট হোক, একটা সুসম্পর্ক রাখা দরকার। কারণ এই সুসম্পর্কের কারণে দুজনেই কিন্তু লাভবান হবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এই সুসম্পর্কের একটা ভিত্তি থাকতে হবে, এবং সেই ভিত্তিটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেই ভিত্তিটা হচ্ছে একটা ন্যায্যতা, সেই ভিত্তিটা হচ্ছে পারস্পরিক সম্মান, সেই ভিত্তিটা হচ্ছে যে আমরা একে অন্যের কাছ থেকে সুবিধা পাবো। শুধু নেব তা না, শুধু নেব তা না, আমরা পাবো, এবং আমরা এটা পেলে পরে আমাদের একটা লাভ হবে। তৃতীয় কথা হচ্ছে যে এই লাভটার কিন্তু একটা অর্থনৈতিক দিক আছে, কারণ আমরা প্রতিবেশীর সঙ্গে, প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য করি। এটার একটা ভূ রাজনৈতিক দিকও আছে, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্ক রাখবেন, প্রতিবেশী যিনি হোক না কেন, তাহলে পরে ভূ রাজনৈতিক দিক থেকে যে সংশ্লিষ্ট দেশগুলো আছে, সেই দেশগুলো কিন্তু একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। সেখানে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে পরে ওই জায়গাগুলোতে কিন্তু অস্থিতিশীল হবে। সুতরাং এর পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে ভারতের সঙ্গে আমরা আমাদের ঐতিহ্যগত ইতিহাসের দিক থেকে একটা সম্পর্ক আছে দীর্ঘদিন যাবত, ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে সম্পর্ক, রাষ্ট্রীয় পর্যায়ে একটা সম্পর্ক আছে। সেই ঐতিহ্য, সেই ইতিহাস ধরে যে মূল্যবোধ, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান, পারস্পরিক লাভ এবং পারস্পরিক সুফলের ভিত্তিতে যে ধরনের সম্পর্ক থাকা দরকার, আমাদের সেই দিকেই সম্পর্কের দিকে যেতে হবে। জি, আপনার সুস্থতা কামনা করছি স্যার, ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 7 দিনে। কথা হবে আগামী বৃহস্পতিবার ওই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।